ধর্মপ্রাণ যারা মুসলমান ছিল, স্পেশালি হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের যারা, সেটা জামায়াত বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, বা এরকম যারাই আছে, সবার সক্রিয় একটা অংশগ্রহণ ছিল। এবং এটা যে কোনো সময়ের চেয়ে ম্যাস স্কেলে সংখ্যার দিক থেকে সেটাই বেশি ছিল। এটা হচ্ছে রিয়েলিটি। মানে এখন আমরা দেখি মাঝে মাঝে বিএনপিরও কিছু নেতৃবৃন্দ বলেন, অনেকে বলেন যে বাংলাদেশে ডানপন্থার উত্থান হচ্ছে, উগ্র ধর্মপন্থার উত্থান হচ্ছে। এটাকে যদি আপনি এভাবে ট্যাগিং করতে চান, এটা তাহলে আপনার সত্যকে অস্বীকার করা হবে। ওই ডানপন্থার উত্থান হচ্ছে এটা বলার তো কিছু নাই। এই অভ্যুত্থানে যারা ডানপন্থী মানুষ তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, তারা এটা অর্জন করে নিয়েছে। ডক্টর জাহেদ ওই দিন একটা কথা বললো আর কি, খুবই অনাকাঙ্ক্ষিত এবং আপত্তিকর। উনি এমন বলল, যারা উগ্র ডানপন্থার রয়েছে, মানে উনি যেভাবে ফ্রেমিং করার দরকার করলো, তারা যদি 40-50% হয়, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা তারা ঠিক করে দিবে, উনি ঠিক করে দিবে আর কি। তো এই অধিকার ওনার নাই। গতকালকে আমরা যে পোলিং করেছিলাম, সেখানে একজন দর্শকের একটা কমেন্টসে আমি আপনাকে শোনাচ্ছি। জুলাই থেকে এখনও একটা ছবি সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করে, সেই ছবির পরই শেখ হাসিনার টিকে যাওয়ার কথা ছিল। ওই ছবিটার পরে ছবির সাথে বক্তব্য, তার সাথে 2 নাম্বার স্বাক্ষরটা ছিল আপনার। প্রেক্ষাপট পুরনো কিন্তু নতুনভাবে উঠে আসছে। সেখানে কি আপনি চরম নির্যাতনের শিকার হয়ে স্বাক্ষর করেছিলেন? ওই যে মানে ওই যে তৎকালীন যে জুলাই হঠাৎ করে আমরা শুনলাম যে আন্দোলন বন্ধ, ওই সম্ভবত ডিবি হারুনের অফিসে যে ঘটনা, এটা ডিবি হারুনের ক্ষেত্রে। এখানে কি কোনো চরম নির্যাতনের শিকার হয়েছিলেন, নাকি তারা আসলে কোনো প্রেক্ষাপট তৈরি করেছিল? ওইটা হচ্ছে ডিবি হারুনের মানে ডিবি অফিসে, যেটা হারুনের অফিস, ওইখানে যেটা ধরেন এরকম মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার সবই ছিল, সব ধরনের। কিন্তু আমরা সাইন করে যে ওখান থেকে বের হয়ে আসবো, এটা আমাদের একটা কৌশল ছিল। এবং আমরা ওইখানেও বিভিন্নভাবে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা আমাদেরকে বাধ্য করে করছে। কিন্তু আমরা ধরেন ওই মুহূর্তে আমরা ওইখানে ভিতরে কোনো কমিউনিকেশন নাই, অত্যাচার চলছে, নির্যাতন নিপীড়ন চলছে। বাইরে থেকে ওই আন্দোলনটা মানে ওই ধারাবাহিকতা কতটুকু থাকবে, এটা শেষ হবে কিনা, এটা তো একটা অনিশ্চয়তা ছিল। সো তার একটা কৌশলের অংশ ছিল যে কোনোভাবে ওখান থেকে বের হয়ে আসতে হবে। তো সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে ওই স্বাক্ষরটা করেছি যে আমরা 6 জন মিলে করব। এবং সেখান থেকে বের হয়ে আপনি দেখেন, আমরা 1 অগাস্টে বের হয়েছি, আমরা 3 অগাস্টে শহীদ মিনারে গিয়ে 1 দফার ঘোষণা দিয়েছি, 5 অগাস্টে শেখ হাসিনার পতন হয়েছে। সো এগুলো একটা কৌশলের অংশ। কখন থেকে মনে হয়েছে যে এই আন্দোলনটা কোটা সংস্কার না, এখন সরাসরি সরকার উৎখাতের আন্দোলন দিকে চলে যাচ্ছে? যেদিন একটা যৌক্তিক দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে, শিক্ষার্থীদেরকে সঙ্গ না দিয়ে বরং তাদেরকে খুন করা হয়েছে, আবু সাঈদের হত্যার পর থেকে আমাদের মনে হয়েছে যে এটা এখন আর কোটা সংস্কার আন্দোলনে নাই। এবং সেদিন আমরা সবাই বলেছিলাম যে রক্ত মারিয়ে সংলাপ নয়। শিবিরের এই আন্দোলনের ভূমিকাটা কিভাবে আপনারা পেয়েছেন কাছাকাছি, এবং ছাত্রদলের ভূমিকাটা কিভাবে আপনারা, যেহেতু আপনারা মূল সমন্বয়কের জায়গায় ছিলেন? আমরা আসলে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব ছিল। আচ্ছা, ধরেন আপনি যদি সমন্বয়কের লিস্টটা দেখেন, ধরেন প্রথমে নাহিদ ইসলাম, এরপর সার্জিস আলম, এরপর হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এরপরে এরকম করে আছে। কিন্তু আমাদের এরকম বেশ কয়েকটা জায়গায় কমিউনিকেশনে আবার কাজ করেছিল আবু বাকের মজুমদার। আচ্ছা, আবার এই পার্টিগত জায়গাটাতে কাজ করেছিল আসিফ মাহমুদ। আচ্ছা, যেমন ধরেন আমার জায়গা থেকে আমার হাসনাতের মেইন কাজ ছিল যে ওই মাঠ, ওই যে মোমেন্টামটা মাঠের, ধরেন আপনি প্রত্যেকটা জায়গায় মিছিলের প্রথম সারির মাঝখানে আপনি আমাকে খুঁজে পাবেন, হাসনাতকে খুঁজে পাবেন। আবার নাহিদ স্ট্র্যাটেজিক জায়গাটাতে কাজ করতেছিল, পরামর্শ হতো একসাথে, কিন্তু ওই কমিউনিকেশনটা, কৌশলের নির্ধারণ, এই জায়গাগুলো এক এক। মাহফুজ সাহেবের ভূমিকাটা কেমন ছিল? আসলে সত্যি বলতে যেটা, আমি মাহফুজ ভাইকে চিনেছি অগাস্টের পরে, আসলে মানে আগস্টের পরে। হ্যাঁ হ্যাঁ, তার আগে কি তার কোনো? না, ডিবি অফিস থেকে বের হওয়ার পরে চিনেছি। কিন্তু ওই যে মাস্টারমাইন্ড এটা যেটা ছিল, আমরা তো ধরেন এখানে নাহিদ, তারপরে হচ্ছে আসিফ, তারপরে হচ্ছে মাহফুজ ভাই, বাকের, ওরা আগে থেকেই একটা সার্কেলের ছিল, একটা পলিটিক্স করতো। হাসনাত ছাত্রশক্তি যেটা, হ্যাঁ, আবার আমি হচ্ছে হলের সাথে সম্পৃক্ত ছিলাম, ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করেছি, সেখান থেকে পদত্যাগ, মানে পদত্যাগ আর কি করবো, আমি তো কোনো পদেই ছিলাম না, সেখান থেকে আমি বের হয়ে গিয়েছি ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়া। এরপরে বিসিএস এর পড়াশোনা করছিলাম। তো আমি এসেছি আরেকটা ঘরানা থেকে। আমার সাথে কিন্তু এই আন্দোলনের সুবাদে প্রথম নাহিদের পরিচয়, আসিফের পরিচয়, এর আগে কোনোদিন পরিচয় ছিল না। এই শুধু আন্দোলনের সুবাদে, হ্যাঁ, এর আগে কখনোই ছিল না পরিচয়। এবং এটা পরিচয় ওদের সাথে আমার প্রথম হচ্ছে 6 জুন সকালবেলা 2024। আর হাসনাতের 6 তারিখ। আচ্ছা, জুন মাসের 6 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছিল শহীদ মিনারে। হ্যাঁ, 5 তারিখে যখন এটা 18 রিয়াটা বাতিল করলো আর কি।
আর হাসনাতের সাথে আগে থেকে পরিচয় হচ্ছে বিতর্কের খাতিরে, আমরা একসাথে বিতর্ক অংশগ্রহণ করেছি আর কি। তো এখন এই জায়গায় যেটা ছিল, ধরেন বিএনপি ছাত্র দল বা জামায়াত শিবির, এই জায়গাটাতে কমিউনিকেশনটা আসলে করতো আসিফ মেইনলি। আচ্ছা, নাহিদের সাথে হয়তো কিছু কমিউনিকেশন হতো আর কি। সো ইভেন যে শিবিরের সাথে বা ছাত্রদলের সাথে ওই কমিউনিকেশনটা হতো কার সাথে কোন স্কেলে, এটা ওইভাবে ধারণা ছিল না আমাদের। এমনি ফিল্ডে তো তাদের সবাইকে পাইছেন। ইভেন আমি এটাও বলি, সাদিক কায়েমকে আমি চিনেছি অগাস্টের পরে। হ্যাঁ, মানে ভিপি সাদিক কায়েম। হ্যাঁ, ভিপি সাদিক এর আগে কায়েমকে কখনোই আমি কখনো চিনতামও না, জানতামও না। এবং স্পেশালি নজরে পড়েছে ওই দিন, যেদিন ও একটা পোস্টের মধ্য দিয়ে জানান দিয়েছে যে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের হচ্ছে ও সভাপতি। এর আগে একদম খুবই মজার একটা বিষয়, ও যে আমাদের ইয়াতে ছিল, ওই প্রেস ব্রিফিং আমরা একটা করেছিলাম চ্যানেল 24 এর অফিসে 5ই অগস্ট সন্ধ্যাবেলা, ওইখানে যে হাসনাতের পাশে সাদিক বসা, এইটা আমি ওই দিন প্রথম খেয়াল করেছি। তখন কি আপনি জানতে চান না উনি কে? না, মানে আমরা তো ওইখানে অনেক মানুষ ছিল, তো আমি আমার দুই পাশে যখন দেখছি, আমি নাহিদকে দেখছি, আসিফকে দেখছি, হাসনাতকে দেখছি, বাকেরকে দেখতেছি, সো ওকে ফাইন, আর পিছনে বাকিদেরকে দেখতেছি। তো এর মধ্যে এমন অনেকেও তো ছিল ওইখানে দাঁড়ায় ছিল, সামনে পিছনে ছিল, যাদেরকে আমি ওইভাবে চিনি না। সবারই তো সার্কেলের কিছু মানুষজন ছিল, নাহিদের বলে, আসিফের বলে, আমারও ধরেন সার্কেলের ওইখানে কয়েকজন ছিল যাদেরকে ওরা আবার চেনে না। তো আমি যেটা পরবর্তীতে আমাদের গল্পের মাধ্যমে বা বিভিন্ন কথার মাধ্যমে এসেছে, যে যখন আমাদেরকে ক্যাম্পাস ছাড়া করা হলো 17 জুলাইয়ে, এবং 18 তারিখ থেকে যখন হচ্ছে এটা আন্দোলনটা আরও ছড়িয়ে পড়লো ম্যাস স্কেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধারা নামলো এবং তারা জীবন দিল, রক্ত দিল, ওইখান থেকেই আসলে আরেকটা ফেজ শুরু হয়েছে, নতুন ফেজ। এবং এই ক্রেডিটটা আমি অলওয়েজ তাদেরকে দেই, যে সেদিন যদি আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ভাই বোনেরা এইভাবে না নামতো, তাহলে হয়তো এই আন্দোলন অভ্যুত্থান নাও হতে পারতো আসলে। তো এই ক্রেডিট আমি সবসময় তাদেরকে দেই, এবং এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো আমি যতদূর তাদের সাথে কথায় বুঝেছি, শুনেছি, যে আমরা যখন ডিজিএফআইয়ের কাছে ছিলাম, ডিবির কাছে ছিলাম, বা আমাদেরকে যখন ওইভাবে তুলে নেওয়া হয়, ওই টাইমটাতে, এই যে ধরেন 18 থেকে 1 তারিখের পূর্ব পর্যন্ত, ডিবি অফিস থেকে বের হয়ে আসার পূর্ব পর্যন্ত, ওই সময়টাতে তাদের পরামর্শ ছিল, মতামত ছিল, বিভিন্ন জায়গায় মানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সো আসলে এটা ইতিহাসের এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এখানে কারো কোনো কিছুকে আপনি কমিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে এটা মানে ওইটা রাখা সম্ভব না। যার যতটুকু অবদান ওটুকে স্বীকার করাটাই ভালো বরং, এবং ওই জায়গাটাতে তারা ভূমিকা পালন করেছিল ভালো। এবং আরেকটা জিনিস আমি আসলে বলতে চাই, এই অভ্যুত্থানে মানে যেটা রিয়েলিটি, সেটা হচ্ছে ধর্মপ্রাণ যারা মুসলমান ছিল, স্পেশালি হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের যারা, সেটা জামায়াত বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, বা এরকম যারাই আছে, খেলাফত থেকে শুরু করে খেলাফত মজলিস যারা আছে, সবার সক্রিয় একটা অংশগ্রহণ ছিল। এবং এটা যে কোনো সময়ের চেয়ে ম্যাস স্কেলে সংখ্যার দিক থেকে সেটাই বেশি ছিল, এটা হচ্ছে রিয়েলিটি, স্বীকার করতে হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, একটা কথা হতো সেটা বেশি, হ্যাঁ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা, তাদের তো অংশগ্রহণ ছিলই, কিন্তু এটাও ম্যাস স্কেলে। এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে উত্তরা, বাড্ডার, এই প্রত্যেকটা পয়েন্টে আপনি দেখবেন মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা আছে এবং মাদ্রাসার শিক্ষার্থীরা আছে, তারা সবাই রাজপথে নেমে এসেছিল। সো এটাকে মানে এখন আমরা দেখি মাঝে মাঝে বিএনপিরও কিছু নেতৃবৃন্দ বলেন, অনেকে বলেন যে বাংলাদেশে ডানপন্থার উত্থান হচ্ছে, তারপর হচ্ছে উগ্র ধর্মপন্থার উত্থান হচ্ছে। এটাকে যদি আপনি এভাবে ট্যাগিং করতে চান, এটা তাহলে আপনার সত্যকে অস্বীকার করা হবে। আপনি ওই ডানপন্থার উত্থান হচ্ছে এটা বলার তো কিছু নাই। এই অভ্যুত্থানে যারা ডানপন্থী মানুষ, তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, তারা এটা অর্জন করে নিয়েছে, তারা এটা মানে তাদের স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে অর্জন করে নিয়েছে। এবং যেটা ধরেন আপনি এমন একটা ঘটাইতে পারেন না, এটা তো আপনার অস্বীকার করার কিছু, আপনার স্বীকার করতে হবে যে আপনি বিগত 16-17 বছরে এটা অর্জন করতে পারেন নাই, কারণ আপনাদের পূর্ববর্তী ব্যর্থতা, আপনাদের উপরে জনগণের আস্থাহীনতা, এবং মানে জনগণ মনে করেছিল আপনারা ওই রকমই, দ্যাটস ওয়াই আপনাদের ডাকে নামে নাই। কিন্তু যাদের ডাকে নেমেছে বা যারা নেমেছে, এই মানুষগুলো নেমে তাদের একটা ত্যাগের মধ্য দিয়ে, স্যাক্রিফাইসের মধ্য দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে তাদের ওই স্টেকটা অর্জন করে নিয়েছে। এটাকে যদি আপনি এখন ট্যাগিং করতে চান উগ্রপন্থা, ডানপন্থা, তাহলে সত্যকে এটা অস্বীকার করা হবে। বরং আমরা যেই জিনিসটা আসলে মানে মনে করি আর কি, যে এখানে আলটিমেটলি যারা আছে সবাই সবার জায়গা থেকে যে অবদানটা রেখেছে, এটাকে স্বীকার করে আগাতে হবে।
জনগণ আগামীর বাংলাদেশের রাজনীতিটাতে কাদের উপর আস্থাশীল হবে, সেটা বামপন্থী যারা বা সেন্টার লেফট যারা বা সেন্টার রাইট, এটা আসলে জনগণ নির্ধারণ করবে। এটা যদি কেউ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যেমন ডক্টর জাহেদ ওই দিন একটা কথা বললো আর কি, খুবই অনাকাঙ্ক্ষিত এবং আপত্তিকর। উনি এমন বলল, যারা উগ্র ডানপন্থার রয়েছে, মানে উনি যেভাবে ফ্রেমিং করার দরকার করলো, তারা যদি 40-50% হয়, মানে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটা তারা ঠিক করে দিবে, উনি ঠিক করে দিবে আর কি। তো এই অধিকার ওনার নাই। এইসব মানে ওই মানে অপকৌশল আমি যেটাকে বলতে চাই, যেটা করে আপনি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে, ধরেন একজন মানুষ যে তার জায়গা থেকে, যার ওই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে ধরেন একজন মাওলানা, হাফেজ, মুফতি বা ওই প্র্যাকটিস মুসলিম, ওই লাইনে যে যায়, তাকে আপনি মানে এরকম ট্যাগ দিয়ে ফ্রেমিং করে আলাদা করে ফেলবেন। এটা হলো আওয়ামী লীগের ওই চরিত্রটা ছিল। ওরা ওই অপকৌশলটা ব্যবহার করে ওরা পরাজিত হয়েছে, ওদের পতন হয়েছে। আপনি আবার যদি ওইটা করতে চান, এটা হিতে বিপরীত হবে। এটা মানুষের উপর ছেড়ে দিতে হবে, মানুষ যাকে গ্রহণ করার করবে, যাকে বর্জন করার করবে। তো